গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আমাদের আসরে আজকের গপ্প চিলের ছাতের ঘর। রচনা হেমেন্দ্র কুমার রায়। শুরু হচ্ছে আজকের গপ্প চিলের ছাতের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধু ধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড়, ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলি নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য ওই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি? বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোট ঘাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরানো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতরে দাঁড়িয়ে। সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিক ওদিক কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। ওটা কি মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে তাকে এইখানেই কবর দেয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গর গর করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? জানি না, লিলি এই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। একে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। আসলে জাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে।
হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই, চলো চলো। বাড়ির ভেতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুন বালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এই বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। আমরা কিন্তু আজ 3 হপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনো দিন কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। আরে নাও নাও, এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে, চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম। একসময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি, এখানেই সেরকম নয়। এ ঘরখানা নূতন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে উঠে এসেছে, আর তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, কাউচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি বললুম, মানিক মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাইরে থেকে খোলা হাওয়া, আলো ঘরের ভিতরে ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীলাকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁত খুঁত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন তিনি নিশ্চয়ই কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোর দিলেন কেন,
সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে পর ওই মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়েই গোর দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি 3 বার এই দৃশ্য অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গোর দিলে। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু ও আজগুবি গল্প, আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে সব বানানো কথা। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ খাটের ঠিক মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, এই আঁকা ছবিটির দেহ তার চেয়ে ছোট নয়। শুধলুম, ও কার ছবি মানিক? সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাঁখারির মতো সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো। সেই চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখ্র সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই অতীব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে আমি রাত্রে দুঃস্বপ্ন দেখব। কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা, এসো তবে আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময়ে ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলুম, কিন্তু ওহ, কি বিষম ভারী ছবি! ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বললে, বাবা,
ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাতের ওপর নিয়ে গিয়ে রেখে এলুম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি অমল, তুমি তুমি হাত কাটলে কেমন করে? আরে তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলুম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছু টেরই পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলুম। আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে এ কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মড়া কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকমই দুর্গন্ধ পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঠেপ ঠেপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানালা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলুম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। হাড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একটা হাত রাখলো। বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে ধড়াম করে মেঝের উপর পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখি শুধলো, ব্যাপার কি, তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। যত বাজে কথা,
ছবির কি পা আছে? দাঁড়াও, দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল, কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ। এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভেতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা ঘা বেয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ আমি পেয়েছিলাম। শুনলেন আজকের গপ্প চিলের ছাতের ঘর। অমল, মানিক ও পাদ্রির চরিত্রে ডক্টর মনসিত জানা, পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার, স্ক্রিপ্ট করেছেন এবং সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনায়, তত্ত্বাবধানে ও পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।